জয়শঙ্কর চলে গেল, দিল্লিতে গিয়ে আমাদের ওখানে সাইন করলো। আপনি লিঙ্কেজটা খোঁজেন। এরপরে জয়শঙ্কর কি বলছে? জয়শঙ্কর বলছে খারাপ প্রতিবেশী যদি সারাক্ষণ মনে করে যে তিনি আমাদের উপরে অন্যায় করে যাবেন, আমরা সেটা মেনে নেবো, আমরা সেটা মেনে নেবো, তখন আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেব। সেটার উদাহরণটা দিকে আবার ওর কোনো নাম নামে বলছেন যে ওই প্রতিবেশী যদি বলে আমাকে পানি দাও এবং একই সঙ্গে যদি বলে আমি তোমার উপর হামলা চালাবো, তাহলে আমি কি তার সাথে থাকতে পারি? মানে ইন্ডাস চুক্তির কথা বলছে। ইন্ডাস চুক্তি যে একটা পাহেলগাম অ্যাটাকের পরে যেটা ভারত উইথেল করে দিয়েছে, হ্যাঁ, সেই চুক্তির কথা ইঙ্গিত করে বলছে যে ওরা পানিও চাবে আবার বলবে আমি তোমাদের উপর হামলা করার অধিকারী। এটা তো হইতে পারে না। আসলে উনি কিন্তু বাংলাদেশের উপর উত্তর দিয়েছেন এবং বাংলাদেশ এই পুরো সংকটের মধ্যেই আছে। কি সংকট? গ্যাঞ্জেস ওয়াটারের চুক্তি এই বছর শেষ হয়ে গেছে, খুব সহজ, বা এই বছর শেষ হবে। তাহলে আপনারা কিন্তু ওই চুক্তির কথা মনে করেন যে আপনি পানি চাইবেন আবার আমার ভিতরে ইনফিল্ট্রেট করবেন, আমার আমার সেভেন সিস্টার নিয়ে খোঁচাখুচি করবেন, এ তো হবে না। এরপর আপনি দেখেন তারপর পরই আমাদের রিয়াজ হামিদুল্লাহ পরপর কয়েকটা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস, সেখানে কিন্তু সরাসরি এই সরকারের সাথে কথা না, সরাসরি সে লিখলো যে নেক্সট নির্বাচনের পরে বাংলাদেশ এবং ভারত তাদের সম্পর্ক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তারপরে নেক্সট নির্বাচনটা রিয়াজ হামিদুল্লাহ, যিনি সরকারি লোক, উনি অলমোস্ট পক্ষ ত্যাগ করার মতো স্টেটমেন্ট করছেন। মানে বাংলাদেশ এই সরকারের সাথে উনি নাই। এবং এরপরে যদি আপনি দেখেন সর্বশেষ আজকে পত্রিকাগুলো আপনার এই বিষয়ে যে আলোচনা হবে, আজকে পত্রিকার কথা আমি মনে করে বলছি, দেখেন ভারত চাপের রাজনীতিতে গেছে, চাপ প্রয়োগের রাজনীতি। সো ভারত বাংলাদেশকে ভালো প্রতিবেশী মনে করছে না। কোনটা দিয়ে দেখেন, খুব ছোট্ট উদাহরণ, মুস্তাফিজুর রহমানকে IPL এ নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ করে নাই, বাতিল করে দিতে বলছে, ওকে IPL এ খেলতে দিবে। আরো একটা কাজ করছে যেটা সামনে আসতেছে, ভারত বাংলাদেশের যে ওয়ানডে যে ট্যুর, হ্যাঁ, সেই ট্যুর কিন্তু বাংলাদেশ কিন্তু সময়সূচি ঘোষণা করছে। ভারতের বলা হচ্ছে যে BCCI এই ট্যুর ক্যান্সেল করতে যাচ্ছে। ভারত কিন্তু কূটনীতির প্রথমে কিন্তু এই কাজটা করে, পাকিস্তানের সাথে সেম কাজটা করছিল, মানে সার্ক থেকে বেরিয়ে যাওয়া, তারপর মানে সার্কে অকার্য, সার্কে আর না আসা, তারপরে ভারতীয় ক্রিকেটারদেরকে পাকিস্তানে খেলতে না দেওয়া, সেম ঘটনা। কিন্তু আমি মিলাইতে পারছি কিনা জানেন, ইন্ডাস চুক্তির কথা বলে গ্যাঞ্জেসের দিয়ে গেল, চাপ প্রয়োগের কথা বলে কিন্তু এই যে যেটা তারা আগে পাকিস্তানের সাথে করেছে যে খেলতে দিবে না, যদিও এটা খুবই মানে খেলাটাকে রাজনীতির ভিতরে নিয়ে আসে, এটা খুব অন্যায়, কিন্তু ভারত তো চাপের দিকে যাচ্ছে। ইলেকশন যদি হয়, ইলেকশন, তো সেই ইলেকশনে কি আসলে আওয়ামী লীগ কোনো প্রকার বাধা দেবে? অংশগ্রহণ তো করবেই না, কি মনে হয় এটা দিয়ে যদি আমাদের? আমি দুটো পয়েন্ট বলি। ইলেকশন যদি হয়, আওয়ামী লীগ অবশ্যই বর্জন, শুধু না বাধা দেবে, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন। সেটা আওয়ামী লীগ কতটা স্ট্রংলি বাধা দেবে সেটা আমি জানি না, কিন্তু বাধা দেবে এটা নিয়ে আমি মোটামুটি আওয়ামী লীগের যতটুকু তথ্যগুলো জানি, তারা ইলেকশন হতে দেবে না, মানে ফেব্রুয়ারি ইলেকশন হতে দেবে না। এটা হলো তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হতে দেবে না তারা, এইটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন। কিন্তু একটা কথা হলো যে যদি এর পরেও করতে চায় তাহলে কি হবে? তাহলে মারামারি হবে। কারণ আপনার একটা অর্ধেক জনগোষ্ঠীকে আপনি বাইরে রেখে যখন হবে, তখন এটা অন্যান্য সময় যেরকম মারামারি হয়েছে এটাও তেমন করেই হবে। ভারত বাংলাদেশে অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, ঠিক আছে? এবং এই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তার সাথে ভারত খাতির করবে, আর কার সাথে ভারত খাতির টাতির করতে রাজি না। এটা তাদের প্রধান সেনাপতি থেকে শুরু করে সবারই একই স্ট্যান্ড। তো এই প্রথম জয়সল বলল যে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণ। আপনি সেই যে অংশগ্রহণমূলক শব্দটা আসলো অল অফ এ সাডেন, এটা কারণটা কি? কারণ কোথাও না কোথাও থেকে ওনারা মনে করছেন যে এই শব্দটা অ্যাড করতে হবে, নাহলে তো ইনক্লুসিভ বলে সবসময় ওনারা গলা ফাটাচ্ছেন। অ্যাড করার কারণটা কি? কারণটা ওনারা কারো কাছে অ্যাসিউরেন্স দিচ্ছেন যে এই ধরনের একটা যদি ইনক্লুসিভ বলতে থাকি তাহলে আবার ডিবেটটা চালিয়ে আবার আমরা যে দাবিটা করতেছি সেই দাবিটা আমাদের পূরণ হবে না। আমাদের দাবিটা কি? আমাদের দাবিটা হলো আওয়ামী লীগ সহ অন্যান্য দল মিলে স্বাধীনতার যুদ্ধের সাথে সম্পৃক্ত সকল দলগুলি অংশগ্রহণ করবে, তাদের দাবিটা, যেটা অন্তর্ভুক্তিমূলক বলে, কিন্তু প্রথমবার মতো অংশগ্রহণমূলক বলে, মানে কোনো ফাঁক ফোকর নাই আমাদের কথার মধ্যে, কোনো ফাঁক এই ফাঁক ফোকরটা কাকে জানান দিল? যখন তারেক রহমান আসতেছে, তো তারেক রহমান তার মানে এই একটা বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন। এটা আমি লিঙ্ক খোঁজার চেষ্টা করছি। এরপরে আপনি যদি আরো বিভিন্ন সময় যদি আপনি
খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে বা মৃত্যুর পরে কি কি ঘটনাগুলো ঘটলো আপনি দেখেন। সেটা হলো নরেন্দ্র মোদী একটা চিঠি নিয়ে পাঠাইলেন, যেখানে উনি তার খালেদা জিয়ার পথকে আলোর পথ হিসাবে দেখেছেন, চিঠিটা পাঠিয়েছেন। জয়শঙ্কর আসলেন, মানে এক মোদি দুই জয়শঙ্কর এখানে উপস্থিত। জয়শঙ্কর এসে কার সাথে মিটিং করছেন? ফেয়ারলি, আপনি একদম স্কোয়ারলি কার সাথে মিটিং করছেন? স্কোয়ারলি মিটিং করছে তারেক রহমানের সাথে, আর নো ওয়ান এলস। আর আপনি যেহেতু সে সরকারের ইউনুসের সাথে দেখা করতে রাজি হয় নাই, তৌহিদের সাথে কথা বলতে রাজি হয় না বা বৈঠক করতে রাজি হয় নাই, তখন সেখানে আসিফ আরিয়া গিয়ে খলিলুর রহমান, তার পছন্দের কেউ একজন খলিলুর রহমান, তাকে ইয়ে করছে, কি বলে, খলিলুর রহমানের সাথে কথা বলছে। তাও কথা কি একদম শর্ট পিরিয়ড, কিন্তু আসল মিটিংটা কার সাথে করেছে? আসল মিটিং তারেক রহমানের সাথে করেছে। তা আপনি বলেন, ওইখানে আসিফ নজরুলের কাজ কি ছিল? 26 লাখ ভারতীয় লিস্ট দিতে গেছিলেন উনি? আচ্ছা, ওইটা খুব ফানি ব্যাপার। ওটা তা না, ওইটা আমি যেটা ফান করে বলি বিভিন্ন সময়, সেটা হলো যে তিনি 26 লাখ ভারতীয় ইয়া চাইছেন, বলছেন আমার সাথে আমি ইয়া পাঠাচ্ছি, C-130 পাঠাচ্ছি, যতগুলো পারা যায়। আমার 26 লাখ নাগরিক নিখোঁজ আছে, এগুলো আপনার কাছে আছে, আপনি এগুলো দেন। এরা আমি আমার আসিফের কাছে 26 লাখ নাগরিক রয়েছে। আসিফ নজরুলের এক্সপ্রেশন দেখে মনে হয়েছে যে বহু বছর পর পিতার সহিত তার মুলাকাত হয়েছে আর কি। তারা তো আমার কাছে আবার অন্যরকম মনে হয়েছে। আমার কাছে পিতার সহিত দেখাচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে অনেকদিন পর প্রভুর সাথে যখন তার প্রিয় যে পোষা প্রাণীটা দেখা হয়, তখন কিন্তু এরকম করে, মিউ মিউ করে, কুকুরে আওয়াজ করবে, এই করবে, পোষা প্রাণীটা। ওরকম মনে হয়েছে আমার কাছে। আপনি তো খুব ভালোভাবে তাকে, আমি ওইভাবে চিন্তাও করি না। তারেক জিয়া বাংলাদেশে ফিরেছেন ভারতের আশীর্বাদ নিয়ে। পক্ষে বিপক্ষে অনেকেই অনেক ধরনের মত দিচ্ছেন। আমরা এই বিষয়টিতে বিস্তারিত জানার চেষ্টা করব সাইফুল আমিন ভাইয়ের কাছে। সাইফুল আমিন ভাই, আপনার কি মনে হয়, ভারতের কূটনীতিকরা আসলেন এবং এখানে মিটিং মানে সভা সমাবেশ করলেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, তার মধ্যে জামাত ইসলামীও আছে, আসলে ঘটনাটা কি? যেটা প্রচলিত তাই কি সত্য যে ভারতের আশীর্বাদ নিয়ে তারেক রহমান ফিরেছেন? ভারত কি তার কাছে থ্রেট ছিল এতদিন? ভারতের সমর্থন ছাড়া, মৌন সমর্থন বলেন আর নীরব সমর্থন বলেন, বা সমর্থন ছাড়া তারেক রহমানের বাংলাদেশে আসা কঠিন ছিল। সেটা কি কারণে কঠিন, এটা একমাত্র তারেক রহমান উত্তর দিতে পারবেন এবং ভারত বলতে পারবে সরাসরি, যদি তার তথ্যভিত্তিক যে এই কারণে আটকে ছিলেন। কিন্তু এইটা আপনি প্রথম থেকেই যদি ধরেন যে তারেক রহমান, সবাই আশা করেছিল অগাস্টের 6 তারিখেই সে ঢাকায় পৌঁছাবে, একটা বিশাল ইয়ে নিয়ে চলে আসবে, কিন্তু আসতে পারেন না। এবং শেষ পর্যন্ত একটা অসহায় ইয়ে দিলেন, ফেসবুক স্ট্যাটাস দিলেন যে তার সবকিছু অন্য কারো হাতে আটকানো আছে। এইটার পরে যে নাটকীয়ভাবে পরিস্থিতিটা চেঞ্জ হয়, সেই চেঞ্জের সাথে কিন্তু অনেকেই মনে করেন যে তারেক রহমান যে মুসলেকা বলেন আর যাই বলেন, কোনো না কোনোভাবে এমন কিছুর মধ্যে আটকে ছিলেন যেটার সাথে ভারত কোনো না কোনোভাবে জড়িত। এটা কিন্তু বাংলাদেশে অনেকেই বিশ্বাস করে যে ওইখানকার একটা, বিশেষ করে তার নিরাপত্তার ব্যাপারটা, আমি আপনাকে খোলামেলা এই কথাটা বলতে পারি, বিশেষ করে তার নিরাপত্তার ব্যাপারটা ভারতের কাছ থেকে একটা ক্লিয়ারেন্স তার দরকার ছিল যে ভারত তার দিকে একটা নজর রাখবে, যে তার দিকে মানে তার নিরাপত্তার ব্যাপারটাও ভারত দেখবে। এরকম একটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে, যে নেগোসিয়েশনের নেতৃত্ব দিচ্ছেন হলো, বলা যায় এটা, মানে আপনি যদি আন্দাজ করতে চান, প্রো ইন্ডিয়ান লিডার হিসেবে যিনি পরিচিত ইয়েতে, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। আপনি জানেন আমির খসরু মাহমুদ কিন্তু এই পট পরিবর্তনের পরই কিন্তু ভারতে গিয়েছিলেন এবং বিজেপির সাথে, কংগ্রেসের সাথে মিটিং করছিলেন। তখনও কিন্তু তারা এই ক্লিয়ারেন্সগুলো খুঁজতেছিল, কিন্তু সেটা পাচ্ছিল না কোনো না কোনোভাবে। এবং এটার সাথে লিঙ্কড আছে হলো যে শেখ হাসিনাকে, অনেকে মনে করে শেখ হাসিনা কি আসলে এখানে কোনো ফ্যাক্টর? এখানে অবশ্যই শেখ হাসিনা একটা ফ্যাক্টর ছিলেন। এখানে শেখ হাসিনা ফ্যাক্টর হলো ভারতের দিক থেকে, ভারত যখন বাংলাদেশ ভিত্তিক কোন সিদ্ধান্ত নেয়, অবশ্যই শেখ হাসিনার সাথে কথা বলে। কেন কথা বলে? কারণ তারা শেখ হাসিনাকে প্রোটেক্ট করতেছে। যদি শেখ হাসিনাকে প্রোটেক্ট করতে, হোল প্রোটেক্ট করতে হয়, তাহলে সবকিছু শেখ হাসিনার সংশ্লিষ্টতা লাগবে তাদের। পুরোপুরি যদি শেখ হাসিনাকে প্রোটেক্ট করতে হয়, ভারত কিন্তু হোলি এক দায়িত্ব নিয়েছে যে আমাদের মহান মেহমান, আমরা তাকে আপনি নিশ্চিত থাকেন যে ভারতীয় পক্ষ এটা শেখ হাসিনার সাথে আলাপ করেছে। এবং এই যে একটা ক্লিয়ারেন্স, আমি শব্দটা বলবো না, ভারতের পক্ষ থেকে যে
তারেক যদি নেতা হয় নো প্রবলেম, এই যে নো প্রবলেমটা যাওয়ার জন্য কিন্তু শেখ হাসিনাকেও লেগেছে। এটা আপনি হাইপোথিসিস হিসাবে যদি আপনি ফ্যাকচুয়াল তথ্যগুলো আপনার আমার কাছে এটা এখন আসবে না, হয়তো পরে কোনো এক সময় গবেষণা এগুলো পাওয়া যাবে, বাট হাইপোথেটিক্যালি যে এই জিনিসগুলো কিন্তু লেগেছে। সো অনেকগুলো উদাহরণ কিন্তু আপনি মাঠে আছে যে উদাহরণগুলি প্রমাণ করে যে ভারতের সাথে তারেক রহমানের সংশ্লিষ্টতা, যে একটা যোগসূত্র আছে দুই পক্ষের মধ্যে, সেটা কিন্তু অনেকগুলো প্রুফ আছে। কিন্তু আপনি যদি টোটাল এই প্রুফ না আছেন, আমি পরবর্তীতে এক সময় মানে আলোচনার এক ফাঁকে আমি কিন্তু ওই প্রুফগুলো আপনি দিতে পারবো যে ভারতের সাথে তারেক রহমানের যোগাযোগটা। জামাত বা এই যে ইউনূস সরকার, তারা নামে নারী বান্ধব বলে, কিন্তু তাদের কোনো সভা সমাবেশে নারীদের দেখা যায় না, কোনাকাঞ্চিতেও পাওয়া যায় না। কিন্তু তারেক জিয়া যেখানেই যাচ্ছেন আশেপাশে নারী থাকছেন, নারীদের সামনে রাখার এটা ইতিবাচক কিনা? এবং আমাদের যদি একটু বলেন যে তিনি সারাক্ষণ মরার ভয় পান কেন? মানে ওই 21শে আগস্টের পর থেকে তার মধ্যে কি এই ধারণা আছে যে আমি যেহেতু মারার প্ল্যান করি, আমারও মারার কেউ প্ল্যান করবে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে, সেই টাইপের তাকে সবসময় আতঙ্কে রাখে কিনা? এটা শুনেন, এই আপনি যখন কাউকে দৌড়াতে যাবেন, আপনার তো দৌড়ানো লাগে না, দৌড়াতে হয়। এখন উনি যখন লড়াইতে যত দৌড়াইতে তত, হ্যাঁ, উনি যখন কাউকে লড়াইতে গেছেন, কার উপর গ্রেনেড হামলা করছে, তখন উনি ওই রিস্কটা মাথায় রাখেন না যে তার উপরে একই ঘটনা ঘটতে পারে, এবং সেটা কিছু নমুনা তো ওনার উপরে দিয়ে গেছে, যাই না তো তা না। আপনি একজন মানুষের উপরে, সে ধরুন যে কোনো মানুষের উপর আপনার টর্চার কিন্তু একটা বড়, আপনি গুলি করে মাজার উপর দিয়ে গেছে বোঝাচ্ছেন, হ্যাঁ, আপনি গুলি করে মেরে ফেললে শেষ, কিন্তু আপনার শরীরের উপর দিয়ে যাও, এটা কিন্তু এভরি সিঙ্গেল মোমেন্ট আপনি কিন্তু মনে থাকে, এভরি সিঙ্গেল মোমেন্ট। আপনি যখন খেয়াল করে দেন, আপনি ফুটবল খেলছেন, যখন আপনার পায়ের উপর অ্যাঙ্কেল উপরে একটা আঘাত হয়েছে, আপনি কিন্তু এটা স্মরণে রাখেন, কারণ কি এটা হলো আপনার ট্রমা। এখন সেইটা থেকে উনি বেরোতে পারবেন এক জীবনে, এইটা খুব অস্বাভাবিক ঘটনা। যেই ঘটনাটা আপনি যদি আপনি এখানে আসেন, আমাদের শেখ হাসিনা কি তার পিতা মাতা ভাই তারপর আত্মীয় স্বজন ওদের মৃত্যুর ট্রমা থেকে বেরোতে পেরেছেন? পারেন নাই। এখনো যখন বক্তৃতা যান কিন্তু তো তার চোখে ছলছল করে উঠে, কারণ ওইটা তাকে সব সময় তার মাথার মধ্যে হর্ন করে থাকে। আমরা যদি আগামী 45 দিনের মধ্যে আইন শৃঙ্খলা ভালো করতে পারি, তাইলে ভালো নির্বাচন হবে, আর যদি না পারেন কি হবে? নির্বাচন এরা। আর আওয়ামী লীগ যেটা ধরেন, একটা জিনিস কি জানেন, আওয়ামী লীগের এই যে সেন্ট্রাল লিডারশিপ আছে, এদের নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু এরা কোনো কিছু করলে হবে না। এটা শেখ হাসিনাকেই ফোরফ্রন্টে আসতে হবে, এবং শেখ হাসিনাকেই তার কর্মী বাহিনীকে আহ্বান জানাতে হবে, তখন দেখবেন যে টোলটাই উল্টেছে, মাছ ধরার টং। রাইট, হ্যাঁ। অনেক ধন্যবাদ সাইফুল আমিন ভাই, আপনি আমাদেরকে অনেকগুলো বিষয়ে সমৃদ্ধ করলেন, এবং জুলাই জঙ্গিদের অবস্থান, তারেক জিয়ার অবস্থান, আওয়ামী লীগের অবস্থান এবং ইলেকশন, এই বিষয়গুলো আমরা বুঝলাম। দেখা যাক সামনে কি হয়। এবং দর্শকদের বলে রাখি, সাইফুল আমিন ভাই আরেকটা জিনিস আমি আচ্ছা অ্যাড করি এখানে, কিন্তু আরেকটা জিনিস আপনার, কেন আমি এটা অ্যাড করতেছি, কেন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাবে, এইটার কারণ শুধু ভারতের ব্যাপার না। এখানে কিন্তু তারেক রহমানের আপনি বক্তৃতাটা যদি দেখেন, ওটা অ্যানালাইসিস করেন যদি, সে কি বলছে, সে বলছে আই হ্যাভ এ প্ল্যান অর উই হ্যাভ এ প্ল্যান, মানে প্রথম আই হ্যাভ এ প্ল্যান, পরে উই হ্যাভ এ প্ল্যান। এই যে প্ল্যান, তার যে একটা প্ল্যান আছে, সেই প্ল্যান, সে যদি ধরেন প্রধানমন্ত্রী, সে প্রজেক্টেড প্রধানমন্ত্রী, সে ধরেন এখন সে যদি প্রধানমন্ত্রী হয়, তার কি সাধারণ সেন্স নাই? যদি আমার আপনার মধ্যে এই সেন্সটা আসে যে আমি যদি একটা দলকে এবং বিগ পার্সেন্টেজ অফ দ্য পিপলকে আমি বাইরে রাখি, তাহলে আমার প্ল্যান বাস্তবায়ন করতে পারবো? সম্ভব না। 15 ফেব্রুয়ারি নির্বাচন করে তার মা কিন্তু ক্ষমতা করতে পারে, সংহত করতে পারে, 3 মাসের মধ্যে ওনাকে ছেড়ে দিতে হয়েছে না? সবাই শেখ হাসিনাকে দায়ী করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তো আসলে বাতিল করছিল খালেদা জিয়া। প্রথম বলেছিল যে এটা হলো পাগল এবং ছাড়া, শিশু ছাড়া তত্ত্বাবধায়ক সরকার কেউ সমর্থন করতে পারে না, এটা তো উনি প্রথম বলছিলেন, এবং উনি তো প্রথম সেটাকে ভায়োলেট করছেন। আচ্ছা, আজকে কিন্তু উনি গণতন্ত্রের মা, আর শেখ হাসিনা হলেন ভিলেন। যাই হোক, তো সেই যে আপনি যদি আসেন, তার উই হ্যাভ এ প্ল্যান অর আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যান বাস্তবায়ন করতে হলে আপনার তো সরকারের মেয়াদ 5 বছর লাগবে, বা 3 বছর লাগবে, 2 বছর লাগবে। তো আপনি আওয়ামী লীগকে বাইরে রেখে আপনার মনে হয় 15 ফেব্রুয়ারিতে 3 মাস রাখতে পারে নাই। এখন যখন সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে সে যোগাযোগ করতে পারে উইদিন এ সেকেন্ড, তখন কিন্তু উইদিন এ সেকেন্ড যোগাযোগ করতে পারে, এখন উইদিন এ সেকেন্ড যোগাযোগ করতে পারে। সেখানে কি আপনার মনে হয় এই সরকারটা উই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে পারবে, বা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে পারে? আমি যদি বুঝতে পারি, তারেক রহমানও বুঝে। সো আই সি
গুড সেন্স উইল প্রিভেইল, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবেই, এটা আপনি, এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়ার কোনো বিকল্প নাই। যদি নেক্সট, এবং আরেকটা কথা বলছে, নেক্সট 5 ইয়ার ইজ আওয়ার আমরা 5 বছর শান্তিতে থাকতে হবে আমাদের। তো আপনি 50% লোককে বাইরে রেখে 5 বছর কিভাবে শান্তিতে থাকবেন? আপনি কোনোদিন পারবেন না। আপনি ঘরের ভিতরেই কি পারবেন? আপনার 2টা ভাই যদি আপনার বিদ্রোহী থাকে আর আপনি বাবা মা সহ আপনি একা, আপনি কি পারবেন? ওই 2 ভাইয়ের যদি বিদ্রোহী 2 ভাইকে যদি সামাল না দেন, পারবেন না। কিন্তু বাবা আপনার সাপোর্ট দিলেও আপনি পারবেন না, মা সাপোর্ট দিলেও আপনি পারবেন না, কারণ 2 ভাই কিন্তু বিদ্রোহ করে বসে আছে। সো আপনি কিন্তু এখানে 2 ভাই না, এখানে বলতেছে 2.5 ভাই, 2.5 ভাই বিদ্রোহ করে বসে আছে। যত ইউনুস থাকুক আর বাবা থাকুক, কোনো লাভ নাই। আপনার কিন্তু যদি আই হ্যাভ এ প্ল্যান অ্যান্ড উই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে হয়, দেন ইউ উইল হ্যাভ টু কনসিডার দিস।